আমি যতদূর জানি গুন্ডা দমন আইন এমন একটা আইন যে আমরা যারা দেখেছি প্রান্তিক এরিয়াতে বহু স্বঘোষিত গুন্ডা ছিল, যারা মানুষকে গায়ের জোরে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দেখিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে তাদের থেকে অসৎ উপায়ে বিভিন্ন অর্থ জমি জমা থেকে শুরু করে তাদের সামাজিক এবং অর্থ সামাজিক পরিস্থিতিকে একদম আমূল পরিবর্তন করে দিয়েছে। এই সমস্ত গুন্ডাদের বর্তমান সরকার কোনো রকম বরদাস্ত না করে তাদেরকে সরাসরি গুন্ডা দমনের আওতায় এনে তাদের অ্যারেস্ট করে 1 বছর জেলে রেখে তারপর থেকে তাদের কারবাই শুরু করার কথা ঘোষণা করেছে। এই আইনের দেখুন, আমাদের স্লোগান একটাই ছিল, ভয় আউট ভরসা ইন। বিজেপি সরকার ক্ষমতায় এসছে, আসার পরে সাধারণ মানুষের মনের থেকে ভয়টাকে সরিয়ে ফেলার জন্য এই আইন। অতএব সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে। সাধারণ মানুষের মনের ভিতর যেটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল কিছু গুন্ডা এবং তৃণমূল আশ্রিত গুন্ডারা, তারা এবার আইনের আওতায় এসে তারা রীতিমতো ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে। কিছু কিছু জায়গায় এই সমস্ত গুন্ডাদের আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দেখুন, বিজেপি অপব্যবহারের কথা কোনোদিন মাথায় আনেনি। যারা এতদিন ধরে 15 বছর ধরে বা 34 বছর ধরে যারা সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের সরকার বা তাদের রাজত্বকে কায়েম করে রেখেছে, তারা এই ধরনের কথা বলবে। তারা সুশাসন নিয়ে কোনোদিন ভাবেনি। তারা তাদের আইনটা, তাদের শাসনটা কায়েম করার জন্য বিভিন্ন সংবিধানের ধারাগুলোকে মিসইউজ করেছে। তাই তাদের মুখে এই সমস্ত কথা মানে না। তারা এখন বিরোধী আসনে বসে শুধু দেখে যাক মানুষের, সাধারণ মানুষের উন্নতি কল্পে কি কি কাজ করা যায়, তারা একটু দেখে শিখে নিক বিজেপির কাছ থেকে। দেখুন, পঞ্চায়েত দখলের যদি পরিকল্পনা বিজেপি করতো, আমার মনে হয় আপনাদের কাছেও অনেক খবর আছে, আমরা পশ্চিমবাংলার অর্ধেকেরও বেশি পঞ্চায়েত দখল করে নিতে পারতাম। কিন্তু বিজেপি একটিও পঞ্চায়েত কিন্তু জোর করে দখল করেনি। বিজেপির আইনের উপর আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে, যার জন্য বিজেপি 2028 সালে যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের সাংগঠনিক স্তরে, তাদের সাংগঠনিকভাবে তাদের কর্মীদের নিয়ে প্রত্যেকটা মানুষের ভোটে নির্বাচিত হয়ে পঞ্চায়েত পরিষেবা দেবে। এটা আমি আপনাকে জানিয়ে রাখলাম। দেখুন, খর্ব করার বিষয়টা না, বিষয়টা আপনারা এরকম ভাবে মানুন যে এতদিন আমরা একটা কথায় শুনেছিলাম বা মুখে মুখে একটা কথা প্রচলিত ছিল যে উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানরা তাদের ঔদ্ধত্যের জোরে, তাদের এই সাইনিং অথরিটির জোরে বহু মানুষের কাছে অসৎ উপায়ে বিভিন্ন রকম অর্থনৈতিক সংযোগ করেছে, অসৎ উপায়ে বিভিন্ন পয়সা কড়ি তাদের কাছে তুলেছে, বিভিন্ন কন্ট্রাক্টরদের কাছে ওয়ার্ক অর্ডার দেবে না বলে সই না করে ডিলে করে তাদের কাছ থেকে কাটমানি খেয়ে তারপর ওয়ার্ক অর্ডার দিয়েছে। এতে পঞ্চায়েত পরিষেবা ব্যাহত হয়েছে, সাধারণ মানুষের অসুবিধা হয়েছে। সেই কথা মাথায় রেখেই মাননীয় পঞ্চায়েত মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকার এই প্রধানদের থেকে সাইনিং অথরিটিটা তুলে দিয়েছে। বিশ্বাস অবিশ্বাসের জায়গা নয়, প্রধানরা নির্বাচিত প্রতিনিধি। একটা নির্বাচন হচ্ছে, তারা নির্বাচিত হয়ে আসছে, 5 বছর পর আবার তারা নির্বাচনে যদি হেরে যায় বাড়িতে গিয়ে বসে যাচ্ছে। 5 বছরের জন্য এসে সে পঞ্চায়েতটাকে বা দপ্তরটাকে নিজের ফ্যামিলি, নিজের বাড়ি, নিজের পৈতৃক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে লুটপাট করে গেছে। এখানে আমরা বিধিনিষেধ তৈরি করতে চাইছি। মানুষের পরিষেবা, পঞ্চায়েত পরিষেবা নিখরচায় বিনা ব্যয়ে মানুষ পাবে, তার জন্য সরকারি প্রতিনিধিদের কাছে এই সাইনিং অথরিটিটা অর্পণ করা হয়েছে। যেখানে একটা সই করতে গেলে সাইনিং অথরিটি যারা আছেন তারা কোনোদিন এক হাতে পয়সা এক হাতে সিগনেচার এটা করবেন না, কারণ 60 বছর অবধি তার সরকারি চাকরিটা করতে হবে, তার টিকিটা সরকারের কাছে বাঁধা আছে। তিনি যদি বেচাল চলেন তাহলে তার বিরুদ্ধে যে কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়ার পন্থা সরকারের হাতে সবসময় থাকছে। না, দুর্নীতি হওয়ার পিছনে দায় দায়িত্বর বিষয় না, পঞ্চায়েত একটা অনেক বড় সাবজেক্ট, ঠিক আছে? সেখানে যে শুধু অর্থনৈতিক জায়গাতে চেক সই করার ক্ষমতা
তার হাত থেকে কেড়ে নেওয়া হলো, তার মানে যে তার সব চলে গেল এটা নয়। পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে অনেক দায় এবং অনেক দায়িত্ব প্রধানদের আছে। সেই দায় দায়িত্বগুলো অর্থনৈতিক ব্যাপারটা বাদ দিয়ে তিনি মানুষের জন্য পালন করুন, আমরা স্বাগত জানাচ্ছি। দেখুন, সিজেপি কোনো পার্টির মধ্যে নয়, কোনো দলের মধ্যে নয়। মেঘের আড়াল থেকে যারা যুদ্ধ করছে তারা কোনোদিন যোদ্ধা নয়। আপনি দেখবেন এই যে মেঘের আড়াল থেকে যারা যুদ্ধ করছে তাদের প্রকৃত লোকেশন কেউ খুঁজে পাচ্ছে না। তারা আমেরিকায় বসে আছে, না চীনের কোলে বসে আছে, না পাকিস্তানে বসে আছে, না বাংলাদেশে বসে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত বড় ক্রাইম করে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না। ভারত একটা গণতান্ত্রিক দেশ। আমরা জানি যদি কোনো রকম দুর্নীতি এখানে হয়ে থাকে, দুর্নীতিকে কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, তার একটা সঠিক পথ আছে, তার একটা পন্থা আছে। সেই পথ এবং পন্থাকে বাদ দিয়ে একটা ছাত্র আন্দোলনকে তারা এই সিজেপি বা বামপন্থীরা বা অতিবামেরা যে জায়গায় পৌঁছে দিয়েছে, তারা দেশ বিরোধিতার জায়গায় পৌঁছে যাচ্ছে। সেটাও পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত ভয়াল এবং ভয়ঙ্কর। তার বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে বা নিতে চলেছে, আমি প্রত্যেকটাকেই সাপোর্ট করি, প্রত্যেকটাকেই সমর্থন করি। দেখুন, বিদেশ মন্ত্রক কি জানিয়েছে আমি জানি না, এখনো কারবাই চলছে। একটা অর্গানাইজ ক্রাইম হয়েছে। আপনি বলুন না কোন আন্দোলনে কোন ছাত্ররা মানে এটাকে মানে কাশ্মীর মাঙ্গে আজাদি, 370 ধারা বিলুপ্তিকরণ, মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই, নরেন্দ্র মোদীর পোস্টার পোড়ানো সহ এক এক ধরনের হুমকি চমকি দিয়ে যাচ্ছে, যেটা আমরা দেখেছি অতীতে ভারতবর্ষের যারা শত্রু রাষ্ট্র তারা দিয়েছে। সেই জিনিসগুলো যদি ভারতবর্ষের কোনো ছাত্রছাত্রীদের মুখে বা স্বঘোষিত ছাত্রছাত্রীরা যদি দিতে থাকে, তাদের দেশবিরোধী আন্দোলন ছাড়া আমরা অন্য কিছু বলতে পারি না। আপনারা ভরসা রাখুন ভারতীয় জনতা পার্টির উপরে এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের উপরে। বিগত নির্বাচনে আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলার একটা ট্র্যাডিশন, নির্বাচন হতে গেলে রক্তের হোলি খেলা হয়। মানুষের 1-150 মানুষ খুন না হলে নির্বাচন পশ্চিমবাংলায় হয়নি। কিন্তু আপনারা দেখেছেন 2026-এর নির্বাচন, পশ্চিমবঙ্গ নির্বাচন যেভাবে হয়েছে, ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে নির্বাচন করেছে, আমার তো মনে হয় আমার কোনো বিরোধী দলের কোনো নেতা নেত্রী এখনো পর্যন্ত বলার সুযোগ পায়নি যে রক্তক্ষয়ী নির্বাচন এটা হয়েছে। এত শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গ দেখেনি এবং আমরা আশাবাদী 2028-এর নির্বাচন এই রকম শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গবাসী দেখবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।